এই পর্বটা গতকাল করার কথা ছিল, কিন্তু গতকাল ইডির আধিকারিকরা দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি থেকে কতক্ষণে বেরোবেন, দমকল মন্ত্রীকে আবার পাঁজাকোলা করে সঙ্গে নিয়ে যাবেন কিনা, দমকল মন্ত্রী রেড চলাকালীন অসুস্থ হয়ে পড়বেন কিনা, তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হবে কিনা, পিজির উডবার্ন ওয়ার্ডে তাকে ভর্তি করা হবে কিনা, এই সমস্ত জল মাপতে মাপতেই অনেকটা রাত হয়ে গেল। এবং সেই সময় এত কথার ভিড়ে আমার কথাটা আবার সামনে রাখাটা সমুচিত মনে করিনি। কিন্তু দেখুন, এই যে ঘটনার কথা বললাম, কাল যে ঘটনা ঘটেছে বা আমি যে ঘটনা প্রবাহের কথা বললাম, এই যে রেড হতে হতে অসুস্থ হয়ে পড়া, তারপরে তাকে গ্রেপ্তার করা কিংবা হাসপাতালে নিয়ে যাওয়া, এইসব শুনলে বাংলার মানুষজন 2 বছর আগে পর্যন্ত আশ্চর্য হতেন, কিন্তু এখন বিষয়টা একেবারে জলভাত হয়ে গেছে। কিন্তু তারপরেও যে ঘটনাগুলো ঘটেছে কালকে, সেখানে একটা আয়রনি রয়েছে। দেখুন, অয়নশীল পুরসভার নিয়োগ দুর্নীতির কাণ্ডারি যাকে বলা হচ্ছে, যার বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠেছে, সেই অয়নশীলকে যখন আদালতে নিয়ে যাওয়া হয়েছিল, সেই সময় ইডির আইনজীবী আদালতে দাঁড়িয়ে বলেছিলেন, আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা নিয়ে যে চিন্তাভাবনা, সেগুলো জাতীয় শিক্ষানীতিতে প্রতিফলিত হচ্ছে। কিন্তু কবিগুরু কি তাতে খুশি? না, কারণ এই যে বাংলাকে যেভাবে দুর্নীতি গ্রাস করেছে, সেটা দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নীরবে কাঁদছেন। এটা অত্যন্ত লজ্জার একটি বিষয়। এই পশ্চিমবঙ্গে এত মনীষীরা মহাপুরুষেরা জন্মেছেন, এবং শুধুমাত্র জন্মক্ষেত্র নয়, পশ্চিমবঙ্গ তাদের কর্মক্ষেত্রও বটে। সেই পশ্চিমবঙ্গ আজ গোটা দেশে অন্য পরিচয় পরিচিত হচ্ছে। আইনজীবী বলেছিলেন যে 1913 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার জয় করেছিলেন, এবং সেটা এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার ছিল। তারপর তিনি অত্যন্ত কষ্ট করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। কিন্তু আজ এই কবিগুরুর বীরভূম বোলপুর সারা দেশের কাছে পরিচিত হচ্ছে, সারা দেশে বোলপুর নিয়ে চর্চা হচ্ছে দুর্নীতি, গরু পাচার, এই সব কথা নিয়ে। এবং তারই সঙ্গে একবার ভেবে দেখুন, কাল স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল। সেই মানুষটি যিনি আমাদের দেশকে, আমাদের বাংলাকে গোটা বিশ্বের দরবারে নিয়ে গেছেন, আমাদের বাংলাকে গর্ব এনে দিয়েছেন, সেই মানুষটির কাল জন্মদিন ছিল। অথচ কাল সারা বাংলা জুড়ে চর্চার বিষয় কি ছিল? সব থেকে বেশি চর্চা কি নিয়ে হয়েছে? স্বামী বিবেকানন্দের জীবন, তিনি যে উত্তরণের পথ দেখিয়েছেন, সেই পথ, তার আদর্শ, তার দর্শন? না, সারা বাংলায় গতকাল স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন চর্চার বিষয় ছিল দুর্নীতি। আমাদের এই বাংলা কিভাবে দুর্নীতির গভীর অন্ধকারের মধ্যে ঢুকে পড়েছে, সেই নিয়েই কিন্তু কাল সব থেকে বেশি চর্চা হয়েছে। এবং যেহেতু তার জন্মদিন কাল ছিল, তাই এটাকে আয়রনি বলুন বা গুরুজনের একটা সাবধান বাণী, যেটা বারবার ফিরে ফিরে আসে, সেটাই বলুন, সেই কথাটা বারবার মনে পড়ে যাচ্ছিল, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাও একবার মনে করিয়ে দিই, যে এই পুরসভার নিয়োগ দুর্নীতির কথা যখন সামনে উঠে এসেছিল, তারই সঙ্গে চাকরির একটা রেট কার্ড উঠে এসেছিল, যে কত দামে কোন কোন চাকরি বিক্রি হয়েছে। এবং সেখানে দেখা গিয়েছিল পুরসভার গ্রুপ ডির চাকরি, শ্রমিকের চাকরি, গাড়ির চালকের চাকরি এবং সাফাই কর্মীর চাকরি বিক্রি হয়েছে ন্যূনতম 4 লক্ষ টাকায়। টাইপিস্টের চাকরির নাকি ন্যূনতম দাম ছিল 7 লক্ষ টাকা। গ্রুপ সি পদের চাকরিরও এই ন্যূনতম মূল্য ছিল 7 লক্ষ টাকা। মানে সিস্টেমটা খুব সুন্দর, ফেলো করি নাও চাকরি, তুমি কি আমার পর, এইভাবেই গোটা বিষয়টা চলেছে। এবং অবশ্যই অয়নশীলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে। কিন্তু অয়নশীল একা এই কাজটা করেছেন, পুরসভার কোনো আমলা, সরকারি পদাধিকারী, কোনো ব্যক্তি, কোনো মন্ত্রী, কেউ কিচ্ছু জানতেন না, সবাই এসবের বিরোধিতাই করেছেন। কিন্তু তারপরেও অয়নশীল একা কাজটা করেছেন, এটা কি সম্ভব? আগামী দিনে হয়তো কোনো মন্ত্রী, কোনো আমলা, সরকারি পদাধিকারী, তাদের নাম উঠে আসবে, জানা যাবে যে তারাও এই সমস্ত বিষয়ের সঙ্গে জড়িত আছে। এখানেই আপনাদের মনে করিয়ে দিয়ে একবার, 2023-এর শেষের দিকে অক্টোবর মাসে এই পুরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তদন্তের জন্যই কিন্তু কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং তারই সঙ্গে কামারহাটির বিধায়ক মদন মিত্র, তাদের বাড়িতেও কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রেড হয়েছিল, তারা কিন্তু তল্লাশি করতে গিয়েছিল। এইবারে আমরা দেখলাম সেই একই তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন তাপস রায় এবং আমাদের পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে। কিন্তু সেই বিষয়টা নিয়ে কথা বলার আগে অবশ্যই ইডির আধিকারিকরা কাল যেভাবে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে গিয়েছিলেন, কেন্দ্রীয় বাহিনীর যে প্রিপারেশন চোখে পড়েছে, তার উপরে একটু আলোকপাত করা দরকার। আমরা কাল দেখলাম যে এই দুই যে তৃণমূল কংগ্রেসের নেতা এবং মন্ত্রী, তাদের বাড়িতে যখন এই রেড করতে ইডির আধিকারিকরা গিয়ে পৌঁছালেন, তাদের সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনী, তারা রীতিমতো সশস্ত্র রণসজ্জায় সেজে তারা এসেছে এই রেডের জন্য। হেলমেট, বডি প্রোটেক্টর, লাঠি, বন্দুক তো সঙ্গে রয়েছেই, তার সঙ্গে
সঙ্গে কাঁদানে গ্যাসের শেল সমস্ত কিছু নিয়ে তারা পৌঁছে গেছেন এবং একদিকে যেখানে বাড়ির ভেতরে ইডির আধিকারিকরা রেড করছেন, তল্লাশি চালাচ্ছেন, সেখানেই চারপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা এরিয়া ডমিনেশন করছেন, কোথাও মানুষজন জটলা করলে তাদেরকে একদম সরিয়ে দিচ্ছেন, বাড়ি পাঠিয়ে দিচ্ছেন, এখানে জটলা করা যাবে না, দাঁড়ানো যাবে না, এই সমস্ত কিছু বলছেন। খেয়াল করে দেখবেন পঞ্চায়েত নির্বাচনের আগেও কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যখন এসেছিল বিভিন্ন জায়গায় এভাবেই তারা এরিয়া ডমিনেশন করেছে, বা বলা ভালো সব জায়গায় এভাবেই এরিয়া ডমিনেশন করার কথা ছিল। কেন্দ্রীয় বাহিনী যদি একদম সঠিকভাবে ডিপ্লয়মেন্ট আমরা দেখতে পেতাম পঞ্চায়েত নির্বাচনের আগে, তাহলে প্রত্যেকটা জায়গায়, প্রতিটা গ্রামে, সব জেলায় এই জিনিসটা দেখতে পাওয়া যেত। নির্বাচনের সময় সাধারণত আমরা এগুলো দেখতে পাই, কিন্তু নির্বাচন নয়, একটা রেড, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এসেছে তল্লাশি করতে, সেখানে এইভাবে রণসজ্জায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উপস্থিত হয়েছেন। আমি বারবার একটা কথা বলি এবং আজও বলছি, পশ্চিমবঙ্গে দেখবেন একবার যখন একটা ঘটনা ঘটে সেটা কিন্তু বারবার ফিরে ফিরে আসে, সেটা কিন্তু বারবার ঘটতে থাকে। আর এই কথাটা আজ আবারও মনে করিয়ে দিচ্ছি, কেন বলুন তো? তার কারণ এরপর যখন আবার এই দাবি উঠবে যে পশ্চিমবঙ্গের ভেতরের একটি নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের আনতে হবে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তত্ত্বাবধানে তাদের হস্তক্ষেপের মাধ্যমে, তাদের কাজের মাধ্যমে, তাদের প্রোটেকশন নিয়ে নির্বাচন হবে, সেই সময় রাজ্যের তরফ থেকে যে সমস্ত অজুহাতগুলো খাড়া করা হয় যে না আমাদের রাজ্যের নির্বাচন আমরা বুঝে নেব, আমাদের পুলিশ আছে, আমরা দেখব কিভাবে কি করা যায়, নিরাপত্তার ব্যবস্থা আমরা করব, আমাদের একটা স্বতন্ত্র ভূমিকা রয়েছে রাজ্য হিসেবে, সেখানে কেন্দ্রীয় বাহিনী আসতে পারে না, এই যুক্তিগুলো হয়তো আর ধোপে টিকবে না। কারণ এইবারে অন্তত এই রণসজ্জায় সজ্জিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পশ্চিমবঙ্গ নিজে ডেকে এনেছে, আর সেটাও নির্বাচনের কোনো পরিস্থিতির জন্য নয়, একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশির জন্য, যেখানে এমন ঘটনা ঘটেছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এখন এভাবে রণসজ্জায় সজ্জিত হয়ে আসতে হচ্ছে। কাজেই পরবর্তীকালে এই আমাদের জিনিস আমরা বুঝে নেব, আমরা নিরাপত্তা ব্যবস্থা করব, সেটা হয়তো ধোপে নাও টিকতে পারে। এবার আসি দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে যে ইডির আধিকারিকরা রেডে পৌঁছেছিলেন সেই কথায়। দেখুন, সুজিত বসুর বাড়িতে ইডির আধিকারিকরা যে আসতে চলেছেন, একটা ভিজিট তারা করবেন, এটা হয়তো দমকল মন্ত্রী আগে থেকেই আঁচ পেয়েছিলেন। কারণ তিনি কিন্তু এর আগে একটা অভিযোগ করেছিলেন যে ইডির আধিকারিকরা তার প্রাক্তন আত্মসহায়ককে চাপ দিচ্ছেন সুজিত বসুর নামটা বলানোর জন্য। তিনি বলেছিলেন নিতাই আমার প্রাক্তন আত্মসহায়ক, এখন ও কাউন্সিলর হয়েছে, পুরসভার ভাইস চেয়ারম্যান হয়েছে, ওর বাড়িতে 12 ঘন্টা তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিচ্ছু পায়নি। এখন ওকে চাপ দিচ্ছে যে সুজিত বসুর নামটা বলো, ওকে বলা হচ্ছে সুজিত বসুর নামটা লিখে দাও তাহলেই তোমাকে ছেড়ে দেবো। এটা কেমন অত্যাচার? সুজিত বসু এই অভিযোগ কিন্তু করেছিলেন। তারই সঙ্গে আপনাদের নিশ্চয়ই মনে আছে সুজিত বসুকে সিবিআই তলব করেছে, এরকম একটা খবর চারিদিকে ছড়িয়ে পড়েছিল। যদিও সুজিত বসু সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্কার বলেছিলেন এগুলো একদম মিথ্যে কথা, ভুয়ো খবর, আমার কাছে কোনো নোটিশ আসেনি। এই যে কথা একাংশের সাংবাদিকরা, একাংশের সংবাদ মাধ্যম ছড়াচ্ছে এই ভুয়ো খবর, তার মাধ্যমে আমার উপরে একটা মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। তারই সঙ্গে সুজিত বসু সেই সময় বলেছিলেন যে এইভাবে যে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে যে সিবিআই আমাকে তলব করেছে, এর মাধ্যমে আমার র্যাগিং করা হচ্ছে, আমি র্যাগিং এর শিকার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক ছাত্র র্যাগিংয়ে মারা গিয়েছিলেন, এই অভিযোগ উঠে এসেছিল সামনে। অকালে ঝরে পড়েছিল একটি তরুণ তরতাজা প্রাণ, মানসিক এবং শারীরিক অত্যাচার হয়েছিল তার উপরে। এই ঘটনা সামনে আসার পর থেকে রাজনীতিবিদরা বারবার নিজেদের মতো করে নিজেদের বক্তব্যে এই র্যাগিং শব্দটাকে বারবার ঢুকিয়ে নিয়েছেন, বারবার এটাকে ব্যবহার করেছেন। একদিকে একটি তরুণ তরতাজা প্রাণ, অত্যাচার হয়েছে তার উপরে, র্যাগিং করা হয়েছে এবং সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, আর আরেকদিকে এক প্রবীণ রাজনীতিবিদ যার বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠছে, যাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকেছে না ডাকেনি এই নিয়ে প্রশ্ন উঠছে। দুটো বিষয় যদি এক হয় তাহলে তো আলাদা করে আর কিছু বলারই নেই। যাই হোক, তারই সঙ্গে সুজিত বসু সেই সময় বলেছিলেন আমাকে যদি কোনো এজেন্সি ডাকে আমি নিশ্চয়ই যাব, আমি অবশ্যই তদন্তে সহযোগিতা করব। যাকে এইবারে আর কোনো ইডি সিবিআই তাকে ডেকে আর বিব্রত করেনি, বরং ইডি আধিকারিকরা নিজেরাই গাড়ির তেল খরচা করে চলে গেছেন তার বাড়িতে। সুজিত বসু চিৎকার করে বলেছিলেন যে আমার রাজনৈতিক জীবন 4 দশকের, আমি 6 বারের কাউন্সিলর, 4 বারের এমএলএ, এইরকম পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। অথচ কি অদ্ভুত দেখুন, কাল যখন দমকল মন্ত্রীর বাড়িতে ইডির রেড হলো, কেউ কিন্তু খুব একটা অবাক হননি, কারোর চোখ কপালে উঠে যায়নি। কিন্তু আরেকদিকে আরেকজন মানুষ যার বাড়িতে ইডির আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন, যার নামটা শোনার পরে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ সবার মধ্যে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সবাই প্রশ্ন করছেন, হ্যাঁ তাপস রায়ের বাড়িতে ইডির আধিকারিকরা গেছেন?
এই প্রশ্ন কেন উঠে আসছে? তার কারণটা হচ্ছে, দেখুন, তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীদের বাড়িতে ইডি বা সিবিআই রেড করতে গেছে, তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ উঠে এসেছে, এটা এখন পশ্চিমবঙ্গের মানুষের কাছে জলভাত হয়ে গেছে। কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেসে এখনো এমন কিছু নেতা আছেন, তাপস রায় বা সুব্রত বক্সির মতো নেতা রয়েছেন, যাদের দিকে কিন্তু কোনো দিন কোনো দুর্নীতির আঙুল ওঠেনি। দুর্নীতির সঙ্গে কোনো দুর্নীতির সঙ্গে তাদের নাম জড়িয়েছে এইরকম ইতিহাস একেবারেই নেই। তাই তাপস রায়ের বাড়িতে এই যে ইডির আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন, সেটাতে কিন্তু মানুষের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে। এবার বিষয়টা হলো, তাপস রায় কাল খুব ইন্টারেস্টিং দুটো কথা বলেছেন ইডির আধিকারিকরা তার বাড়ি থেকে চলে যাওয়ার পর। এক হলো, আপনারা জানেন অলরেডি যে বরানগর পুরসভার চেয়ারম্যান অপর্ণা মৌলিককে ইডির আধিকারিকরা অলরেডি এর আগে জিজ্ঞাসাবাদ করেছেন। এবার তাপস রায়কে যখন প্রশ্ন করা হয় যে আপনি কি অপর্ণা মৌলিককে চেনেন, সেখানে তাপস রায় খুব ইন্টারেস্টিং একটা উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, আমি বরানগরের বিধায়ক, উনি আমার আগে থেকে চেয়ারম্যান রয়েছেন। এবার আমি যদি বলি দলের বিধায়ক, সাংসদ, চেয়ারম্যান, মেয়র পরিষদ তাদের চিনি না, তাহলে তো সেটা ভিন্ন শোনাবে। এবং এরপর যখন তাকে প্রশ্ন করেন সাংবাদিকরা যে আপনার কি মনে হয় রাজনৈতিক প্রতিহিংসা থেকেই আপনার বাড়িতে এই রেড হয়েছে, তার উত্তরে তাপস রায় বলেন, এই কথা আমি নিজে মুখে বলতে চাই না। আমি যদি এই কথাটা বলি তাহলে মনে হবে যে সবাই যেরকম বলে আমিও সেরকমই বলছি। যা বলার দল বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন। দেখুন, এইটা কিন্তু বেশ আলাদা একটা কথা, কারণ আমরা সাধারণত যেগুলো শুনতে অভ্যস্ত সেটা হচ্ছে প্রথম থেকেই তারা বলতে শুরু করে, না না না, আমি তো চিনি না, এর সঙ্গে আমি যুক্ত নই, এইটা একেবারে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়, আমি কিন্তু একদম নির্দোষ। যাই হোক, সেখানে দাঁড়িয়ে তাপস রায় যে কথাগুলো সামনে রেখেছেন সেগুলো কিন্তু যথেষ্ট যুক্তিসঙ্গত এবং বাস্তব। যাই হোক, কোনটা হয়েছে কোনটা হয়নি সেগুলো তো সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু তারই সঙ্গে আপনাদের সামনে একটা বেশ খুশির খবর রাখি না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে শিক্ষায় নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, এরকম বিভিন্ন দুর্নীতির মতো এখন দেখা যাচ্ছে পুরসভার যে নিয়োগ দুর্নীতি, সেখানেও টাকার অ্যামাউন্টটা 100 কোটি ছাড়িয়ে যেতে পারে। এবং তারই সঙ্গে ইডির তরফ থেকে আরও একটি বিবৃতি সামনে রাখা হয়েছে, সেটা হচ্ছে পুরসভার নিয়োগ দুর্নীতির বেআইনি টাকা নিয়ে বেশ কিছু প্রভাবশালীরা প্রমোটারি ব্যবসায় সেই টাকা নিয়োগ করেছেন এবং সেখান থেকেও কোটি কোটি টাকা মুনাফা করেছেন, এই রকম বিষয়ও কিন্তু সামনে উঠে আসছে। আপনারা সবাই জানেন যে বর্তমান সরকারের আমলে ছাত্রছাত্রীদের একটি পাঠ্যপুস্তক রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে, যেখানে তাদের সিঙ্গুর আন্দোলন সম্পর্কে পড়াশোনা করতে হয়। কেন না, বর্তমান সরকার যেহেতু সেই আন্দোলন করে ক্ষমতায় এসেছে, তারই সঙ্গে আগামী দিনে হয়তো এই দুর্নীতিগুলো নিয়ে ছাত্রছাত্রীদের জন্য একটা নতুন বই লেখা হবে, একটা নতুন চ্যাপ্টার লেখা হবে। এই কি রকম দুর্নীতি হয়েছে, কটা দুর্নীতি হয়েছে, তার কত কত টাকা, সেই সমস্ত কিছু নিয়ে হয়তো চ্যাপ্টার লেখা হবে, যাতে সিঙ্গুর আন্দোলনের বিষয়টা পড়ে ছাত্রছাত্রীরা বুঝতে পারেন যে এই সরকার কিভাবে ক্ষমতায় এসেছিল, এবং দুর্নীতির চ্যাপ্টার পড়ে এই ছাত্রছাত্রীরা বুঝতে পারেন যে এই সরকার ক্ষমতায় আসার পর কিভাবে ক্ষমতায় থেকে গিয়েছিল। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।